আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুরূপী ভালোবাসা গল্পের তৃতীয় পার্ট। আর কাল তো ঈদ উল ফিতর, তাই সবাইকে আমার পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদ মুবারক। ঈদের দিন তোমাদের বাসায় আমার দাওয়াত থাকলো। আর হ্যাঁ, সালামিটা দিতে ভুলে যাইয়েন না যেন। তো যাই হোক, কিছু কথা বলি। সবাই ঈদের দিন মন খুলে আনন্দ করবা, নিজের পরিবার, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সাথে নিয়ে। আর যারা দূরপ্রবাসে আছেন তাদের বলি, মন খারাপ করার দরকার নেই। যত দূরেই থাকেন না কেন, আমরা সবাই একটা পরিবার। ঈদের আনন্দটা একসাথে ভাগাভাগি করে নিব। আর হ্যাঁ, ঈদ উপলক্ষে তোমাদের কাছ থেকে 2 দিন ছুটি নিচ্ছি। আশা করি তোমরা না করবা না। আর আজ রাতে টেলিগ্রাম লাইভে আসবো। তোমরা আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রামে অ্যাড হতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো, বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে কিসের যেন একটা শব্দ আমার কানে ভেসে আসলো। আর তখনই আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি আমি নিচে পড়ে আছি। আর আমার থেকে কিছুটা দূরে বিষের বোতলটা পড়ে আছে। শরীর থেকে বিষের গন্ধ যেন যাচ্ছেই না। আবার এইদিকে শরীরের রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখান থেকে উঠে যে বাসায় যাব এই শক্তিটাও নেই। আমাকে যেভাবেই হোক বাঁচতে হবে। আমি ছাড়া আমার বাবা মায়ের আর কেউ নেই। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু আমি যে নিচে পড়ে আছি আর উঠতেও পারছি না। কাউকে যে ফোন করে বলবো আমাকে এখান থেকে নিয়ে যেতে, সেটাও পারছি না। কারণ আমার ফোন আর মানিব্যাগ সহ ঋতু নিয়ে পালিয়েছে। হঠাৎ করে পাশে একটা লাঠি দেখতে পারলাম। কোনো মতে ওইটার কাছে এনে ধীরে ধীরে দাঁড়াতে লাগলাম। আগে মুরব্বীরা প্রশ্ন করতো, বলতো বাবা, মানুষের 3 পা কখন হয়? তখন বলতাম, মানুষের আবার 3 পা আছে নাকি? তখন তারা বলতো, যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার 3 পা হবে, এখন তুমি এটা বুঝবে না। তবে আজকে আমি সত্যি সত্যি বুঝতে পারছি মানুষের কোন সময় 3 পা হবে। লাঠির সাহায্যে বাসার বাইরে গেলাম। আর বাসার সামনে ছোট্ট একটা সুইমিং পুল দেখতে পারলাম। ধীরে ধীরে ওখানে নেমে গেলাম। শরীরটা আজকে অনেক ক্লান্ত হয়ে আছে। আগে মাথা ঠান্ডা করি, পরে চিন্তা করি কি করা যায়। কিছুক্ষণ পানিতে থাকার পর মনে হলো যেন শরীরে কিছুটা শক্তি ফিরে এসেছে। তবে ঋতু আমার সাথে আজকে যা করলো এর হিসাব আমি একদিন নিব। ওকে ছোট বলে আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও কিনা আমাকে মারতে এখানে নিয়ে এসেছিল। আর তানিয়ার কথা কি বলবো, ওকে তো আমি হাতে কলমে এমন শিক্ষা দিব যা ও জীবনেও বলতে পারবে না। পানি থেকে কোনো মতে উপরে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছি আমি এখন কোথায় আছি। আরে হ্যাঁ, একটু সামনে গেলেই তো আমি দুলাভাইয়ের দোকান পাবো। আমি লাঠির সাহায্যে ধীরে ধীরে হেঁটে সামনে যেতে লাগলাম। আর কিছুক্ষণের ভিতরে দোকানের সামনে চলে গেলাম। ভিতরে দেখি দুলাভাই বসে বসে কি জানি লেখছে। হঠাৎ করে দুলাভাই আমার দিকে তাকিয়ে দৌড়ে দোকান থেকে বের হয়ে আমাকে দোকানের ভিতরে নিয়ে গেল। আমি একটা চেয়ারে বসে সামনে থেকে কিছু নিয়ে খেতে লাগলাম। দুলাভাই আমাকে প্রশ্ন করলো, তোমার শরীরে যে এত আঘাত কেন? আর দেখে মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। আমি একটু পানি খেয়ে শান্ত হয়ে বসে বললাম, মানুষে আমাকে আর কি মারবে বলেন? আমাদের ঘরের ভিতরেই তো শত্রুর অভাব নেই। দুলাভাই আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব তুমি? আমি বললাম, আমাকে আর কেউ মারে নাই দুলাভাই, আজকে আপনার মেয়ের জন্য আমার এই অবস্থা। এত ভালোবাসি আমি তানিয়াকে, কখনো ওকে আমি বাজে নজরে দেখি নাই। ও আমার বড় বোনের মেয়ে। আমি কি ওর কোনো ক্ষতি করেছি? এরপরও ও আমাকে আজকে মারতে নিয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছি। দুলাভাই বলল, কি করেছে আমার মেয়ে, আমাকে একটু বুঝিয়ে বলো। আমি এক এক করে দুলাভাইকে সবকিছু বললাম। সবকিছু শুনে দুলাভাই বলল, এতটা খারাপ হয়ে গেছে আমার মেয়ে যে কিনা তার মামাকে মারতে গিয়েছিল। আর ঋতুকে আমি ভালো মেয়ে মনে করতাম, আর ও কিনা। আমি বললাম, বাদ দেন দুলাভাই, এখন আমি আর এইসব শুনতে চাই না। দুলাভাই আমাকে ধরে বলল, হাসপাতালে চলো, এখন তোমার ট্রিটমেন্টের দরকার। আমি বললাম, তার আর দরকার নেই দুলাভাই, আজকে রাতের ট্রেনে আমি আমার দেশের বাড়ি চলে যাব। আর কখনো হয়তো এখানে আসা হবে না। দুলাভাই মন খারাপ করে বলল, যা কিছু হয়েছে এর জন্য আমি তোমার কাছে মাপ চাইছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এর বিচার আমি নিজাতে করব। আমি বললাম, থাক দুলাভাই, আপনাকে আর কিছু করতে হবে না, শুধু তানিয়াকে একটু বুঝিয়ে বলবেন এইসব করা ভালো না। আর আপুকে বলবেন না আমি কোথায় আছি। আমি যে আজকে বাসায় চলে যাব, আপুকে কিছু বলবেন না। দুলাভাই বলল, দেখো রিফাত, আমি বলছি তো আমি এর বিচার নিজাতে করব, আমাকে কিছু সময় দাও, তোমার পাগলামো করতে হবে না। আমি দুলাভাইয়ের হাত ধরে বললাম,
কয়েকদিন আগে তানিয়াকে আপু খুব মেরেছে, কিন্তু ও কিছু বোঝে নাই, উল্টা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছে। আপনার হয়তো ভাই আছে, মেয়ে আছে, কিন্তু আমার বাবা মায়ের আমি ছাড়া কেউ নেই। আমার বাবার বয়স হয়ে যাচ্ছে, আমি মারা গেলে ওনার কি হবে? আজকে তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, আপনার মেয়ে আর ঋতু তো ধরেই নিয়েছে আমি মারা গেছি। আমি কেমন মানুষের কাছে থাকি যেখানে আমার নিজের ভাগ্নি আমাকে মারতে চাই। থাক, আমি আর কিছু বলবো না। আপুকে আমার সম্পর্কে কিছু বলবেন না, কয়েকদিন গেলে পরে বলবেন আমি বাসায় চলে গেছি। আমি আর এই শহরে থাকতে চাই না। ভালো থাকবেন দুলাভাই আপনি। একটু পর এখান থেকে একটা ট্রেন যাবে, ওইটা দিয়ে চলে যাব। দুলাভাই আর কিছু না বলে চেয়ারে ধপ করে বসে পড়লো। কিছুক্ষণ চুপ থেকে দুলাভাই আমাকে বলল, আমি তোমাকে জোর করব না, তবে এই পিচ্চি মেয়েগুলো তোমার সাথে এমন কিছু করবে আমি ভাবতেও পারি নাই। আমি ওদের একটুও ছাড় দিব না। তানিয়া আমার মেয়ে তো কি হয়েছে? আমি বললাম, থাক দুলাভাই, ওকে কিছু করবেন না। তানিয়া এখনো হয়তো এত কিছু বোঝে না, তবে আমি শুধু এটুকুই জানতে চাইবো, আমি ওর কি এমন ক্ষতি করেছি যার জন্য আমাকে মারতে চাই? শুধু এই পর্যন্ত, আর কিচ্ছু না। দুলাভাই আমার হাতে একটা টাকার বান্ডিল দিয়ে বলল, এটা রাখো, যদি কোনোদিন দরকার হয় আমাদের মনে করবে, ঠিক আছে? আমি বললাম, আপনি অনেক ভালো মানুষ দুলাভাই, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার আপুকে একটু নজরে রাখবেন, আপুকে কখনো কষ্ট দিবেন না। আমি আসি দুলাভাই, ভালো থাকবেন। দুলাভাইকে এই কথা বলে দোকান থেকে বের হয়ে গেলাম। এই শহরের মানুষগুলো খুব নিষ্ঠুর, ঋতুর হাত একটুও কাঁপে নাই আমাকে মারতে। আর কিছুক্ষণ আমি চোখ খুলে রাখলে ও হয়তো আমাকে জায়গায় খুন করে দিত। যাক, যা হয়েছে এখন আর এত চিন্তা করে লাভ নেই, তবে সময়ের সাথে আমি এর হিসাব সুদে আসলে বুঝিয়ে দিব। ধীরে ধীরে হেঁটে স্টেশনে চলে গেলাম। ট্রেন আসতে আরো 20 মিনিট বাকি আছে। কাউন্টারে গিয়ে একটা টিকিট কেটে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে আসলো। অবশেষে তাহলে আমি আমার বাড়িতে চলেই যাচ্ছি। কতদিন পর বাবা মাকে দেখবো, ভাবতেই মনটা ভালো হয়ে গেল। আমার জীবনে কি আছে কি নাই তা নিয়ে ভাবি না। বাবা মা আমার কলিজার টুকরো। আমার এখনো মনে হয় আমাকে যখন সাপে কামড় দিয়েছিল তখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকা ছিল না আমার বাবার। তখন আমার বাবা নিজের শরীরের রক্ত বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে। আম্মুর কথা আর কি বলবো, যিনি সবসময় আমার পাশে ছায়ার মতো পড়ে থাকতেন। কি আছে আমার জীবনে? সারা জীবন কাজ করব, তাও বাবা মাকে শান্তিতে রাখবো। সিটে বসে কখন যে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি আর 2টা স্টেশন গেলেই আমি আমার গন্তব্যের জায়গায় পৌঁছে যাব। বসে বসে চিন্তা করছি, আচ্ছা ছোটবেলায় যে আমি আমাদের পাশের বাসার একটা মেয়েকে পছন্দ করতাম, ও কি আজও বাড়িতে আছে নাকি চলে গেছে? তবে এই মেয়েটাকে শুধু ছোটবেলায় দেখছি, কিন্তু যখন ও বড় হয়েছে তখন ওর বাবা ওকে শহরে পাঠিয়ে দেয়। এরপর ওর সাথে আমার আর দেখা হয় নাই। তবে যদি ওকে একবার সামনে পাই বলেই দিব যে আমি ওকে পছন্দ করতাম। আগের দিনগুলো কতই সুখের ছিল, আর বড় যত হচ্ছি ততই যেন দিন দিন টেনশন বেড়েই যাচ্ছে। আমি আমার স্টেশনে এসে নেমে গেলাম। না জানি বাসায় গেলে আম্মু আমাকে কি করে। শরীরে যে আঘাত আমার, আম্মু দেখলে তো বেহুশ হয়ে যাবে। অন্ধকারের মাঝে চাঁদের আলোয় হাঁটতে বেশ ভালোই লাগছে। দোকান থেকে হালকা করে কিছু কিনে একটা অটোতে উঠে গেলাম। তবে এখন আমি বাসায় যাব ঠিকই, কিন্তু কাউকে কিছু বলবো না। চুপচাপ আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার রুমে ছোট্ট একটা জানালা আছে। ছোটবেলায় যখন আমি রাত করে বাসায় আসতাম তখন আমার বাবা আমাকে খুব মারতো। এজন্য বুদ্ধি করে আমি আমার জানালার কাছে একটা ফুটো করছিলাম, যাতে আমি আমার জানালা খুলে ভিতরে প্রবেশ করতে পারি আর বাবাও কিছু বলতে না পারে। অটো থেকে নেমে বাসার সামনে চলে গেলাম। অনেকদিন পর আমি আমার গ্রামটাকে দেখলাম, মনটা যেন জুড়িয়ে গেল। চাঁদের আলোয় সবকিছু যেন জল জল করছে। আমি আমার রুমের কাছে গিয়ে জানালা খুলে ফেললাম। ধীরে ধীরে রুমে ঢুকে গেলাম। রুমের লাইটটা অন করতেই দেখি আমার রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমি বুঝেছি আমার ছোট বোন আমার রুমটা সবসময় পরিষ্কার করে রাখে। কাপড় চেঞ্জ করে রুমের লাইটটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকালে দরজার কটকট আওয়াজে ঘুম ভাঙলো। বাইর থেকে আম্মু বলছে, চোরের বাচ্চা চোর, তুই আমার ছেলের রুমে কি করিস? তাড়াতাড়ি রুমের দরজা খোল, নইলে তোর খবর আছে। আমি কথা দিচ্ছি, তুই পালিয়ে না গেলে দরজা খুলে দিস, তাহলে হয়তো বেঁচে যাবি, নইলে আমি তোরে গুলি করে মারবো। আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। আমি বিছানা থেকে উঠে দরজার কাছে চলে গেলাম। ধীরে ধীরে দরজা খুলে দিলাম, আর দরজা খুলতেই সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ভালো আছেন আম্মু আপনি? আম্মু আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না।
হঠাৎ আম্মু আমাকে ছেড়ে বলল, তোর শরীরে এইসব কিসের আঘাত? আমি বললাম, আরে বাদ দাও তো, এতদিন পর আসছি, কই একটু আদর করবে তা না। পাশ থেকে মাহি বলল, দেখ ভাইয়া, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। তোর শরীরে এইসব কিসের আঘাত তাই বল। আর কার এত সাহস যে আমার ভাইকে এভাবে মারে? আমি আম্মুকে সরিয়ে ভিতরে গিয়ে একটা চেয়ার টেনে বসে বললাম, এইসব শুনতে হবে না আম্মু, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট, এখন ভাত দাও, খিদে পেয়েছে। আম্মু আমার কাছে বসে আমার কপালে চুমু দিয়ে বলল, বাবা তোর কি হয়েছে তাই বল। তোর বাবা এসে দেখে যদি তোর এই অবস্থা হয়েছে তাহলে আমাকে বকা দিবে। আমি বললাম, আম্মু এইসব শুনলে তোমার মন খারাপ হবে। ভাই রুমে গিয়ে দেখ, তোর জন্য একটা গিফট এনেছি। মাহি আমার পাশে দাঁড়িয়ে বলল, গিফট পরে নিব, আগে বল তোর কি হয়েছে। আমি বুঝছি ওরা আমাকে এত সহজে ছাড়বে না, তো আর কি করব। আম্মুকে সত্যি কথাই বলে দিলাম। আম্মু সব শুনে শান্ত হয়ে বসে আছে, কিছু বলছে না। আর বলবে কিভাবে? তানিয়া তো আমার বোনের মেয়ে। আমি আম্মুকে বললাম, বাদ দাও আম্মু, আমি চলে আসছি, আর যাব না ওদের বাসায়। বাবার সাথে কৃষি কাজ করব, আর পাশাপাশি ছাত্র পড়াবো। আম্মু কিছু না বলে দাঁড়িয়ে বলল, তুই বস, আমি খাবার নিয়ে আসছি। আমি আম্মুর হাত ধরে বললাম, আপুর এমনি মন খারাপ, ওকে কল করে সাবধান কিছু বলবে না, যদি আমার কথা জিজ্ঞেস করে বলবে জানি না। আম্মু ভিতরে যাওয়ার পর মাহি বলল, ভাইয়া আমি তানিয়াকে ছাড়বো না, তুই দেখিস ওকে কিভাবে আমি মারি, আমার ভাইয়াকে ও মেরেছে। আমি মাহির হাত ধরে আমার রুমে গিয়ে ওর হাতে নতুন কাপড় দিয়ে বললাম, তোর পছন্দের কাপড়গুলো নিয়ে আসছি, এগুলো অনেক আগেই দুলাভাইয়ের দোকানে রেখেছিলাম, যদি বাড়িতে আসি তাহলে নিয়ে আসবো, আর আজকে তোর জন্য নিয়ে আসছি। মাহি আমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুই খাবার খা, আমি এগুলো পরে আসি। আর তুই আসলি কখন এটাই তো জানি না। আমি বললাম, রাতে এসেছিলাম, কিন্তু তোদের ডাকি নাই। মাহি বলল, কেন ডাকলি না? আমি বললাম, বাদ দে, যা তুই এগুলো পরে আয়। মাহি নাচতে নাচতে ওর রুমে চলে গেল। আম্মু খাবার নিয়ে আমার হাতে দিল, কিসের যেন একটা ওষুধ এনে আমার ক্ষত জায়গায় লাগিয়ে দিতে দিতে বলল, আজকে যদি তোর কিছু হয়ে যেত তখন আমাদের কি হতো বল। আমি বললাম, এজন্যই তো ওখান থেকে চলে আসছি। আর আম্মু, দুলাভাই 1 লাখ টাকা দিয়েছে, হয়তো আমার ব্যাগে রাখা আছে, ওটা বাবার হাতে দিয়ে দিও। আম্মু বলল, এত টাকা দিল কেন? আমি বললাম, আমাকে দুলাভাই রাখতে চেয়েছিল, কিন্তু আমি একেবারে চলে আসছি, এজন্য এত টাকা দিয়েছে। আর বাবা কোথায়? আম্মু বলল, কি জানি, এখন কোথায় না কোথাও গিয়েছে। খাবার শেষ করে বললাম, আম্মু একটু বাইরে যাই। আম্মু বলল, তো চাচের বাড়ি থেকে ঘুরে আই তাহলে। আমি বললাম, ওখানে পরে যাব, আগে গ্রামের একটু হাওয়া খেয়ে আসি। মাহি বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার বোন, তোরে তো আজকে অনেক সুন্দর লাগছে। মাহি ধন্যবাদ বলে আমার পকেটে হাত দিয়ে বলল, তোর ফোনটা কই ভাইয়া? আমি বললাম, ওই মেয়ে নিয়ে গেছে। মাহি বলল, তাহলে তুই আসলি কেন? তুইও ওই মেয়ের সাথে চলে যেতি, তোর লজ্জা করে না মেয়েদের হাতে মার খেতে? আম্মু মাহিকে ধমক দিয়ে বলল, তুই চুপ করবি, ছেলেটা মাত্র এসেছে, আর তুই কি শুরু করলি বলতো? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, চিন্তা করিস না বোন, তোর এই ভাই একদিন এমন কিছু করবে সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। এখন চল সুমনের বাসায় যাই। সুমন আমার ক্লাসমেট, তবে ওর একটা হাত নেই। আমি যখন বাসায় আসি ও সব সময় আমার সাথেই থাকে, ওর একটা হাত না থাকলে কি হবে? ওর মন মানসিকতা অনেক ভালো। মায়ের সাথে বাসা থেকে বের হতেই পাশের বাসার এক ভাবি সামনে পড়লো। ভাবি আমাকে দেখে বলল, কি রিফাত, দিন দিন দেখি শুধু সুন্দর হচ্ছ, কাহিনী কি? বিয়ে টিয়ে করেছো নাকি? আমি বললাম, কি যে বলেন না ভাবি, আমি আর বিয়ে সে অনেক পরে, আর আমাদের মতো ছেলেদের জন্য তো আপনাদের মতো ভাবি আছে নাকি? ভাবি মুখ বাঁকিয়ে বলল, আহারে অবুঝ ছেলে। আমি হাসি দিয়ে বললাম, আচ্ছা ভাবি, তাহলে সামনে যাই, পরে কথা হবে। ভাবির সাথে কথা শেষ করে সামনে হাঁটতে লাগলাম। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, ভাইয়া তোর ভাবিকে পছন্দ হয়? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, তোর মাথা আমি ফাটাবো, শুধু উল্টাপাল্টা কথা বলিস। মাহি বলল, ভাইয়া ওই দেখ, তোর প্রতিবন্ধী বন্ধু সুমন কোনো মেয়ের সাথে বসে বসে কথা বলছে। আমি বললাম, আচ্ছা চল গিয়ে দেখি মেয়েটা কে। হেঁটে হেঁটে সুমনের কাছে চলে গেলাম। সুমন আর মেয়েটা পাশাপাশি বসে আছে। আমরা যে এখানে আসছি ওদের কোনো খেয়ালই নাই। আমি পেছন থেকে বললাম, কিরে শালা, তুই বসে বসে কি প্রেম করিস নাকি? সুমন আমাকে দেখে দাঁড়িয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আরে রিফাত, তুই, কতদিন পরে তোরে দেখছি, তোরে দেখে খুব ভালো লাগছে। সুমনকে ছেড়ে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কিরে, এটা আমাদের পাশের গ্রামের আজিম কাকার মেয়ে না? সুমন হাসি দিয়ে বলল, আর তোর ভাবি হয়। আমি বললাম, বাবা তোর বিয়ে ঠিক হয়ে আছে আর তুই আমাকে কিছুই বলিসনি? সুমন বলল, আমি তোরে আমার বিয়ের কথা বলছি না,
কারণ তোর যে বিয়ে ঠিক হয়ে আছে এটা তো আমাকে তুইও বললি না। আমি অবাক হয়ে বললাম, আমার বিয়ে ঠিক হয়ে আছে মানে? তুই কি বলতে চাস? সুমন বলল, কেন, তোর চাচাতো বোনের সাথে তোর বাবা সেই দিন না তোর বিয়ে ঠিক করলো? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, কিরে মাহি, সুমন কি ঠিক কথা বলছে? মাহি মাথা নিচু করে বলল, আম্মু তোর এই বিষয়ে কিছু বলতে না করেছে। রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আমাকে না বলে আমার বিয়ে ঠিক করেছে। আমার চাচাতো বোনের স্বভাব চরিত্র ভালো না। এই মেয়েকে তো আমি জীবনেও বিয়ে করব না। দরকার হলে সারা জীবন কোনো বিয়েই করব না, তাও এই মেয়েকে বিয়ে করা যাবে না। আমি সুমনকে বললাম, আমার বিয়ে আর আমি জানি না, তোরে কি বলবো বল। আচ্ছা এইসব বিষয়ে পরে কথা বলি, তোর বিয়ে কত দূর গেল এটা তো বললি না। সুমন মেয়েটার হাত ধরে বলল, বিয়ের সব কাজ শেষ, এখন শুধু তুলে আনবো। আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, তুমি তো জানো আমার বন্ধুর আগে থেকেই একটা হাত নেই, বিয়ের পর তুমি ওর সাথে থাকতে পারবে তো? মেয়েটা আমাকে বলল, ও হয়তো আপনার বন্ধু হতে পারে, কিন্তু আমি ওর বিয়ে করাবো। আর আমি আমার স্বামীকে ছেড়ে কোথায় যাব? আমি একটা হাসি দিয়ে বললাম, পারফেক্ট একটা মেয়ে পেলি তুই। আচ্ছা তোরা কথা বল, আমাকে এখন বাসায় যেতে হবে, বাবা হয়তো চলে আসছে। সুমন বলল, আমাদের বাসায় চল, এতদিন পর আসলি আর আমাদের বাসায় যাবি না? আম্মু তোরে দেখলে খুব খুশি হবে। আমি বললাম, অন্য একদিন যাব সুমন, বাড়িতেই তো আছি, দেখা তো হবেই, মাই চল। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে মাইকে বললাম, তুই আগে বাসায় চল, আমাকে না বলে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলে, আর তুই কিছুই বলিস না, আজকে বাসায় গিয়ে তোরে বানাবো। মাহি মুখ বাঁকিয়ে বলল, বাবাকে কিছু বলতে পারবে না, আসছে আমাকে মারতে। আমি বললাম, তুই আমার বোন নাকি শত্রু? মাহি বলল, তোর যেটা মনে হয়। এখন কথা না বলে বাসায় চলতো। মাহি আর আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি বাবা সহ আমার চাচাতো ভাই রাসেল চেয়ারে বসে আছে। বাবা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি কেমন আছো? আমি বললাম, এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? বাবা বলল, আগে ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখে আমার বেশ ভালোই লাগছে। আমি বাবাকে ছেড়ে রাসেল ভাইয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভাইয়া আপনি ভালো আছেন? রাসেল ভাই আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এই তো ভালো আছি, তুই ভালো আছোস? আমি বললাম, রাসেল ভাই আমাকে ওনার পাশে বসিয়ে বলল, বস এখানে, তুই, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি রাসেল ভাইয়ার কথা শুনে ওনার পাশে বসলাম। এবার আমার বাবা বলা শুরু করলো, রিফাত তোরে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে, এখন শুধু তুই হ্যাঁ বললেই হবে। আমি কিছু হলেও বুঝেছি আমার বাবা আমাকে কি বলতে চাইছে। তবে আমার জানা মতে বাবা এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে বাবা একেবারে হ্যাঁ বলে দিল। বাবা আমার দিকে তাকিয়ে বলল, রিফাত আমি তোরে কি কথা বলছি শুনলি তো? আমি বললাম, কি হয়েছে, আমাকে তো বুঝিয়ে বলতে হবে নাকি? তাহলে না হয় আমি কিভাবে বুঝবো? বাবা বলল, আসলে বাবা আমরা সবাই মিলে তোর বিয়ে ঠিক করেছি তোর চাচাতো বোনের সাথে। ভাবলাম নিজের বাড়ির মেয়ে নিজের ঘরেই নিয়ে আসি। আর আমি জানি তুই আমাদের মুখের ওপর কোনো কথা বলতে পারবি না, তাও এখন শুধু তোর বদ প্রকাশের বাকি আছে, তুই কি বলিস? এবার আমি দাঁড়িয়ে বলতে শুরু করলাম, তো এভরিওয়ান, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর আবারও সবাইকে জানাই অগ্রিম ঈদ মুবারক। ধন্যবাদ।